আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এইচএসসি শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের প্রেপোজিশনের উপর ক্লাস নিব। অর্থাৎ এই ক্লাসের মাধ্যমে তোমরা খুব সহজে প্র্যাকটিক্যাল ভাবে প্রেপোজিশন কি, প্রেপোজিশন সেন্টেন্স কিভাবে কাজ করে, কোথায় অ্যাপ্লাই হয় সেটা খুব সহজেই বুঝতে পারবে এবং আমি খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলো শুরু করছি। প্রথমে দেখো, আমি এখানে পার্টস অফ স্পিচ লিখেছি, অর্থাৎ ইংরেজি ভাষা তৈরি করতে, ইংরেজি বাক্য তৈরি করতে আমাদের পার্টস দরকার হয়। পৃথিবীতে তুমি যাই তৈরি করো, সেই জিনিস তৈরি করতে তোমার কি দরকার হবে? পার্টস এর দরকার হবে। যেমন বিরিয়ানি রান্না করতে তোমার অনেকগুলো মশলা দরকার হয়। ওকে, একটা তুমি যদি ফ্যান লাগাতে চাও, একটা যদি ফ্যান তৈরি করতে চাও, অনেক পার্টস দরকার হয়। ঠিক তেমনি ইংরেজি বাক্য তৈরি করতে আমাদের এই পার্টস গুলো দরকার হয়। আমরা এখানে সেই পার্টস গুলো লিখেছি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আর্টিকেল। এদের ভিন্ন ভিন্ন কাজ রয়েছে, প্রত্যেকটা পার্টের ভিন্ন কাজ রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা আজকে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে প্রেপোজিশন। সেটা কি? প্রেপোজিশন নিয়ে আমরা আজকে কাজ করব। এই প্রেপোজিশন কাজটা খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্সের মধ্যে। এটা ইন্ডিভিজুয়ালি কাজ করে না, এটা পুরো একটা সেন্টেন্সের মধ্যে কানেকশন করে। এটা প্রেপোজিশনের সম্পর্ক হচ্ছে মূলত কার সাথে? নাউন প্রোনাউনের সাথে। প্রেপোজিশনের সম্পর্ক কার সাথে? নাউন প্রোনাউনের সাথে। ওকে, এটা নাউন প্রোনাউনের সাথে সম্পর্ক করে এবং এই নাউন প্রোনাউনকে আরেকটা শব্দের সাথে কি করে দেয়? কানেক্ট করে দেয়। দেখো কিভাবে। প্রেপোজিশন মূলত নাউনের পূর্বে বসে। খেয়াল করো, প্রেপোজিশন মূলত নাউন প্রোনাউনের পূর্বে বসে এবং এর আগের ওয়ার্ডের সাথে, এখানে একটা যে কোনো, এটা তোমার অ্যাডজেক্টিভ থাকতে পারে, ভার্ব থাকতে পারে, নাউন থাকতে পারে, এই আগের ওয়ার্ডের সাথে এই নাউনের সম্পর্ক তৈরি করে দেয়। বুঝতে পেরেছো? প্রেপোজিশন নাউনের পূর্বে বসে এর আগের ওয়ার্ডের সাথে কি করে? ওই নাউনের সম্পর্ক তৈরি করে দেয়। অনেকটা ঘটকের মতো। ঘটক যেমন এক জায়গার মেয়ে আরেক জায়গার ছেলে, দুইটাকে বিয়ে পড়ায় দেয়, কানেক্ট করে দেয়, ঠিক তেমনি প্রেপোজিশন সেন্টেন্সের মধ্যে নাউনের পূর্বে বসে এর আগের ওয়ার্ডের সাথে সম্পর্ক করে বাক্যটা অর্থপূর্ণ করে। প্রেপোজিশন ছাড়া কিন্তু বাক্যটা অর্থপূর্ণ হবে না। যেমন আমি একটা বাক্য লিখতেছি, দেখো, হি ইজ ওয়ার্কিং। ইজ ওয়ার্কিং, সে কাজ করছে। এট অফিস, সে অফিসে কি করছে? কাজ করছে। তাহলে দেখো, অফিসটা হচ্ছে এখানে নাউন। অফিসটা কি? নাউন। আর এখানে ওয়ার্কিংটা হচ্ছে ভার্ব। ওকে, তাহলে এই এট প্রেপোজিশনটা কি করতেছে? নাউনের পূর্বে বসে এই ওয়ার্কিং এর সাথে অফিসকে কি করতেছে? কানেক্ট করে দিচ্ছে। তাহলে এটার অর্থ কি হচ্ছে? হি ইজ ওয়ার্কিং এট অফিস, সে অফিসে কাজ করছে। এ অফিস, অফিস এ, এ মানে এট। তাহলে এখন ধরো আমি যদি একটা বাদ দিই, প্রেপোজিশনটা যদি ধরো আমি বাদ দিয়ে দিলাম, তাহলে অর্থটা কি হয় দেখো? হি ইজ ওয়ার্কিং অফিস, সে অফিস কাজ করছে। পুরো বাক্যটা কিন্তু মিনিংলেস হয়ে গেল। হি ইজ ওয়ার্কিং অফিস, সে অফিস কাজ করছে। সে কি অফিস কাজ করছে নাকি অফিসে কাজ করছে? তাহলে এর জন্য আমরা এখানে কি করলাম? অ্যাড ব্যবহার করলাম। ওকে, এবং এই অ্যাডটা কি করলো? নাউনের সাথে ভার্বের সম্পর্ক তৈরি করে দিল। তাহলে এক কথায় কি বুঝলাম? না, প্রেপোজিশনটা নাউনের পূর্বে বসে এর আগের ওয়ার্ডের সাথে কি করবে? সম্পর্ক স্থাপন করবে। ঠিক আছে? তারপরে যদি বলো, যেমন দা বুক ইজ অন দা টেবল। ওকে, বইটি টেবিলের উপরে। এখানে দেখো, অন একটা প্রেপোজিশন। ওকে, এটা নাউনের আগে বসে এর আগের যে এই ভার্বটা আছে, বিভার্ব, এর সাথে সম্পর্ক করছে, অবস্থান বোঝাচ্ছে। প্রেপোজিশন নাউনের কি বোঝাচ্ছে? অবস্থান বোঝাচ্ছে। দেখো, দা বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে। এখন তুমি যদি অনটা বাদ দাও, তাহলে অর্থটা কি হয় দেখো? দা বুক ইজ, বইটি হচ্ছে বা বইটি হয়, দ্য টেবল, বইটি হয় টেবল, বইটি হলো টেবল। বাক্যটা কি মিনিংফুল হচ্ছে? একেবারে মিনিংলেস হয়ে গেল। তাহলে আমরা প্রেপোজিশনের গুরুত্ব কিন্তু অনেক। একটা মাত্র এই ওয়ার্ডের কারণে পুরো বাক্যটাই কি হয়ে গেল? মিনিংলেস হয়ে গেল। এই জন্য আমরা যখন কথা বলি বা সেন্টেন্স লিখি, প্রেপোজিশন না থাকলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। আরেকটা মজার বাক্য লিখি আমরা, দেখো, দেখো, দ্য গার্ল ইজ ওয়াকিং, মেয়েটি হাঁটছে, উইথ হার ডগ। ওকে, দ্য গার্ল ইজ ওয়াকিং উইথ হার ডগ, মেয়েটি তার কুকুরকে নিয়ে হাঁটছে। ওকে, নিয়ে। তো এখানে আমি যদি উইথটা বাদ দিই, তাহলে দেখো কি হয়? দ্য গার্ল ইজ ওয়াকিং, মেয়েটি হাঁটছে, হার ডগ, মেয়েটি তার কুকুর হাঁটছে, মেয়েটি তার কুকুর হাঁটছে। বাক্যটা কি মিনিংফুল হচ্ছে? পুরাই কিরকম অদ্ভুত একটা বাক্য হয়ে গেল। তাহলে দেখো, এই উইথ এর অনেক পাওয়ার। এটা কেন পাওয়ার হচ্ছে? কারণ সে
নাউনের পূর্বে বসে এর আগের ওয়ার্ডের সাথে সম্পর্ক করছে, এই জন্য বাক্যটা কি হয়ে গেল, মিনিংফুল হয়ে গেল। কিন্তু প্রেপোজিশন ছাড়া বাক্যটা মিনিংলেস হয়ে যাবে, মিনিংফুল হবে না। আশা করি বুঝতে পেরেছো প্রেপোজিশনের কাজ কি এবং সেন্টেন্সে কোথায় বসে এবং সে কি কাজ করে। এখন দেখো আমাদের সাধারণ প্রেপোজিশন যেগুলো আমরা ডেইলি প্রতিদিন প্রতিনিয়ত ব্যবহার করি এবং আমাদের একাডেমিক তোমাদের এসএসসি এইচএসসি তে যে প্রেপোজিশন গুলো মোস্টলি ব্যবহার হয় সেগুলো আমরা দেখো, এটা কিন্তু একটা বাক্য, এটা কিন্তু একটা বাক্য। প্রেপোজিশনের কাজ হচ্ছে কি দেখো, সেন্টেন্সের মধ্যে তুমি যদি নাউন বাড়াতে চাও, প্রেপোজিশন এই পার্টটার মাধ্যমে তোমাকে নাউন বাড়াতে হবে। দেখো আমি একটা বাক্য লিখেছি শুধুমাত্র প্রেপোজিশন যোগ করে। এখানে দেখো ইন দা আর্লি মর্নিং, এটা একটা সকালে, সকালে বুঝাতে এ বুঝাতে এখানে ইন ব্যবহার হয়েছে। ইন দা আর্লি মর্নিং সকালে, আই সিট অন দ্য চেয়ার, আমি চেয়ারের উপরে বসি। দেখো এখানে চেয়ারটা নাউন, সিটটা ভার্ব, এখানে সম্পর্ক করছে। আই সিট অন দ্য চেয়ার, আমি চেয়ারের উপর বসি। এট দ্য ব্যালকনি, বারান্দায়, আমি আরেকটা নাউন বাড়ালাম। তারপরে বাই দ্য গার্ডেন, বাগানের পাশে, আরেকটা নাউন বাড়ালাম। উইথ আ কাপ, আমি আরেকটা নাউন বাড়ালাম। উইথ আ কাপ অফ টি, আবার প্রেপোজিশনটা আরেকটা নাউন বাড়ালাম। উইথ আ কাপ অফ টি, এক কাপ চা নিয়ে। টু এনজয় দ্য ভিউ, দৃশ্য উপভোগ করতে। ফ্রম মাই হাউস, আবার আরেকটা কি করলাম, নাউন বাড়ালাম, হাউসটাকে বাড়ালাম ফ্রম দিয়ে। ফ্রম মানে থেকে, ফ্রম মাই হাউস আমার ঘর থেকে। ফর জন্য, এটা প্রিপোজিশন, এটা আমি এখানে মাইন্ড একটা নাউন বাড়ালাম। পিসফুলটা তো অ্যাডজেক্টিভ, নাউনের আগে যেটা থাকবে সেটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে প্রিপোজিশনের কোনো সম্পর্ক নাই। ওকে, প্রিপোজিশনের সম্পর্ক মূলত মাইন্ড নাউনের সাথে। ওকে, তো দেখো ফ্রম মাই হাউস আমার ঘর থেকে। ফর এ পিসফুল মাইন্ড, একটা শান্তিপূর্ণ মনের জন্য। থিঙ্কিং চিন্তা করে। অফ মাই ড্রিমস, এখানে ড্রিমসটা নাউন, এই প্রেপোজিশন দিয়ে এটাকে বাড়াইছে এখানে, এবং থিঙ্কিং এর সাথে ড্রিমের কিন্তু সম্পর্ক করে দিয়েছে অফটা। থিঙ্কিং অফ মাই ড্রিমস, আমার স্বপ্ন নিয়ে চিন্তা করি বা চিন্তা করে। অ্যাবাউট সাকসেস, সফলতা নিয়ে, তাহলে অ্যাবাউটটা প্রেপোজিশন, সাকসেসটা নাউন। এই ড্রিমের সাথে কি করেছে, সাকসেস এবং ড্রিমের সম্পর্ক করেছে কে, অ্যাবাউট। ওকে, এরপর লুকিং দেখে। ওভার দ্য ট্রিজ মানে গাছের উপর দিয়ে দেখে। আন্ডার বসে। দ্য ক্লিয়ার স্কাই মানে স্পষ্ট একটা পরিষ্কার আকাশের নিচে বসে। এখানে দেখো আন্ডার দিয়ে এখানে স্কাই নাউন বাড়ালাম, আবার এখানে ওভার দিয়ে এখানে ট্রিজ বাড়ালাম। ওকে, অর্থাৎ প্রেপোজিশন ব্যবহার করে কিন্তু আমি নাউন বাড়াচ্ছি। বিফোর দ্য সান রাইজেস, বিফোর দ্য সান রাইজেস, এখানে সানটা কি নাউন। বিফোর এই প্রেপোজিশন দিয়ে আমি সান নাউনটা বাড়ালাম, তারপরে এই স্কাইয়ের সাথে সম্পর্ক করে দিয়েছি আবার। বিফোর দ্য সান রাইজেস, সূর্য অস্ত যাওয়ার আগে। এন্ড রিল্যাক্সিং, আরাম করছি। আফটার, আবার আফটারটা প্রেপোজিশন। এই বিজি উইক, উইকটা নাউন, বিজিটা অ্যাডজেক্টিভ, এটা আর্টিকেল। এই উইকের সাথে আফটার এবং রিল্যাক্সিং এর সম্পর্ক করে দিয়েছে। উইক এবং রিল্যাক্সিং এর সম্পর্ক করেছে কে, আফটার। ওকে, আফটার এ বিজি উইক মানে একটা ব্যস্ত সপ্তাহের পরে। আমরা সাধারণত ফ্রাইডে আমাদেরকে ফ্রি থাকি, ব্যস্ত সপ্তাহের পরে। বিটুইন মাঝামাঝি মানে দুইয়ের মাঝামাঝি হলে বিটুইন ইউজ হয়, অনেকের মধ্যে হলে অ্যামাং ইউজ হয়। তাহলে বিটুইন মাই স্টাডিজ অ্যান্ড ফ্যামিলি টাইম মানে যে সময় আমি পড়ি, পড়া এবং পরিবারের সময়ের এই সময়টা দেওয়ার মাঝখানে আমি কি করি, এই বিষয়টা উপভোগ করি। ওকে, তাহলে দেখো এখানে এই যে একটা সেন্টেন্স, এটা কিন্তু একটা মাত্র সেন্টেন্স, এখানে ফুল স্টপ কিন্তু এখানে শেষ হয়েছে। তাহলে আমরা এই একটা সেন্টেন্সকে বড় করলাম কিসের মাধ্যমে, প্রেপোজিশনের মাধ্যমে। বুঝতে পারছো, তাহলে প্রেপোজিশন গুরুত্বটা কিন্তু অনেক। তুমি একটা সেন্টেন্সকে যদি লংগেস্ট করতে চাও, তুমি প্রেপোজিশনের মাধ্যমে নাউন বাড়িয়ে বাড়িয়ে কি করতে পারো, সেন্টেন্সটা অনেক বড় করতে পারো। প্রেপোজিশন পার্টসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা তোমার শুধুমাত্র একাডেমিক গ্রামারের জন্য নয়, কিন্তু কনভারসেশনের জন্য, তুমি যদি ফ্রিলি কনভারসেশন করতে চাও এটার ব্যবহার তোমার অবশ্যই জানতে হবে। চলো এখন আমরা আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই চলে যাই। ওকে ওকে, চলো আমরা শুধু প্রেপোজিশন ম্যাজিক শিট। ম্যাজিক শিট বলেছি এই কারণে, যেহেতু আমরা যে প্রেপোজিশন গুলো এখন পড়বো, এটা শুধুমাত্র তোমার গ্রামারটাই মাথায় আসবে না, তুমি কনভারসেশন করতে পারবে খুব ফ্রিলি। প্রেপোজিশন অ্যাপ্লাইটা তুমি খুব স্ট্রংলি বুঝতে পারবে, এবং আমাদের অনেক জব এক্সামের মধ্যে প্রেপোজিশন অ্যাপ্লাই থাকে, ব্যবহার থাকে, এটা তোমরা খুব সহজে বুঝতে পারবে। চলো শুরু করছি। দেখো আমরা একটু বলি এখানে, প্রেপোজিশন হলো, আমরা আরেকটু পড়তেছি। দেখো প্রেপোজিশন হলো এমন একটি শব্দ যা নাউন বা প্রোনাউনের আগে বসে তার সঙ্গে বাক্যের অন্য শব্দের সম্পর্ক প্রকাশ করে। অর্থাৎ আমি বলেছি নাউনের পূর্বে বসে এর আগের ওয়ার্ডের সাথে কি করবে, সম্পর্ক স্থাপন করে দিবে, কানেক্টেড করে দিবে। এই সম্পর্কটি কি কি সম্পর্ক প্রকাশ করে, জায়গা জায়গা জায়গাকে বুঝাবে,
সময়কে বুঝাবে, দিককে বুঝাবে, যেমন আই এম গোয়িং টু স্কুল, স্কুল দিক বুঝাচ্ছে, উপায় বা মেথড বুঝাবে, কারণ বুঝাবে, উদ্দেশ্য বুঝাবে, এই বিষয়গুলো আসলে বুঝাবে। নাউনের সাথে এই বিষয়গুলোর সম্পর্ককে প্রেপোজিশন কি করে, বুঝায় বা প্রকাশ করে। তারপর দেখো এখানে আমি উদাহরণ লিখেছি, প্লেস মানে দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটা কোথায়, টেবিলের উপরে, এটা একটা জায়গা বুঝাচ্ছে। তারপর দেখো টাইম, উইল মিট অ্যাট 8 PM, আমরা 8টা বাজে দেখা করবো, এখানে সময় বুঝাচ্ছে, নাউনের সাথে নাউনের সম্পর্ক বুঝাচ্ছে। ওকে, তারপর দেখো ডিরেকশন, শি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলের দিকে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, এটা ডিরেকশন বুঝাচ্ছে নাউনের। তারপরে মেথড, উপায়, হি কেম বাই বাস, সে কিসের মাধ্যমে আসলো, কি উপায়ে আসলো, বাই বাস, বাসের মাধ্যমে আসলো। তারপর কজ, হি ওয়াজ অ্যাবসেন্ট, সে কি ছিল, অনুপস্থিত ছিল, বিকজ অফ, এটা প্রেপোজিশন ফ্রেজ, এটা বিকজ অফ ইলনেস, অসুস্থতার কারণে সে কি ছিল, অনুপস্থিত ছিল। ওকে, তারপর দেখো পারপাস, উদ্দেশ্য, দিস গিফট ইজ ফর ইউ, তাহলে এই গিফটটার উদ্দেশ্য কি, তোমাকে দেওয়া, তাহলে ফর মানে জন্য বা উদ্দেশ্য বোঝাতেও ব্যবহার হয়। ওকে, আই এম স্টার্টিং ফর ঢাকা, আমি রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে, ফর উদ্দেশ্য বোঝায়, আবার ফর দিয়ে জন্য বোঝায়, আবার সাহিত্যিক ভাবে ফরকে কারণ হিসেবেও উল্লেখ করে। ওকে, চলো আমরা শুরু করে এক লাইনে মনে রাখবে, প্রেপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে তার সময়, তার স্থান, সময়, দিক, উপায়, কারণ, উদ্দেশ্য ইত্যাদি সম্পর্ক প্রকাশ করে। ওকে, এক কথা মনে রাখবে, প্রেপোজিশন নাউনের পূর্বে বসে এর আগের ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। ওকে, আসো এবার টাইপস অফ প্রেপোজিশন উইথ ম্যাজিক ইউজ অফ এক্সাম্পলস, মানে বিভিন্ন ধরনের প্রেপোজিশন, দেখো খুব সহজে বুঝে যাবে। ইন, ইন প্রেপোজিশনটা তোমরা তো জানো, এখন প্রেপোজিশন কোথায় করবে, এখন কিন্তু খুব সহজে বিষয়টা তোমাদের মাইন্ডে কিন্তু সেট হবে, কারণ তোমরা শুরুতে পড়েছো প্রেপোজিশন কি, এটা সেন্টেন্স কিভাবে কাজ করতেছে, এটা কিভাবে সেন্টেন্স বাড়াচ্ছে, সম্পর্ক কিভাবে তৈরি করতেছে। তো এখন এগুলো কিন্তু তোমার থেকে সহজ লাগবে, কিন্তু শুরুতে যদি আমি এগুলো পড়াতাম তাহলে এটা তোমার গতানুগতিক লাগতো। ওকে, দেখো ইন, এটা মাস বা বছরের আগে ব্যবহার হয়, ইন জুলাই, ইন 2020। ওকে, ইন জুলাই, ইন 2020, কোন মাস বা বছরের আগে আমরা কি ব্যবহার করি, প্রেপোজিশন ইন ব্যবহার করি। ওকে, তারপর দেখো অন, অন হচ্ছে দিন তারিখের আগে ব্যবহার হবে, অন মানডে, অন 5th মে, অন 6th মে, অর্থাৎ তোমার এই দিন এবং তারিখের শুরুতে কি ব্যবহার হবে, অন ব্যবহার হবে। আর ইন কোথায় ব্যবহার হয়, মাস এবং বছর, মনে রাখবে। ওকে, তারপর দেখো যেমন এখানে আমি একটা বাক্য বলতে পারি, আই উইল কাম অন মানডে, আই উইল কাম অন মানডে, আমি সোমবারে আসবো। ওকে, তারপর আসো এট, নির্দিষ্ট সময়ের আগে বা ছোট স্থান বোঝাতে আমরা এট ব্যবহার করি, নির্দিষ্ট সময়ের আগে, যেমন at 5 PM, at noon। ওকে, আই উইল মিট ইউ at 5 PM, আমি তোমার সাথে কয়টা দেখা করব, 5টায় দেখা করব, নির্দিষ্ট একটা সময়। তারপর যদি বলো আমি অফিসে আছি, আম এট অফিস। ওকে, ছোট স্থান বা নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে আমরা এট ব্যবহার করব। এরপর আসো সিন্স, শুরুর সময়, নির্দিষ্ট, তুমি কোন একটা সময়, শুরুর সময় যদি নির্দিষ্ট করে বলো সেই ক্ষেত্রে তুমি সিন্স ব্যবহার করবে, যেমন সিন্স 2010। ওকে, আমি একটা উদাহরণ দিতে পারি, আমি 2010 থেকে এখানে কাজ করতেছি, আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স 2010। একটা নির্দিষ্ট সময়ের আগ থেকে তুমি যদি কিছু বোঝাতে চাও সেই ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। ওকে, ফর মানে সময়কাল, ফর মানে জন্য, ফর মানে উদ্দেশ্য, ফর মানে সময়কাল, যেমন ফর 5 ইয়ার্স, আমি এখানে 5 বছর ধরে কাজ করছি, I have been working here for 5 years, আমি 2 ঘন্টা যাবত তোমাদেরকে পড়াচ্ছি, I have been teaching you for 2 hours। তাহলে সময়কাল বুঝাতে একটা মানে 2 ঘন্টার এই সময়কালটাকে বুঝাতে আমরা কি ব্যবহার করেছি, ফর ব্যবহার করেছি। ওকে, তারপর দেখো বাই, নির্দিষ্ট সময়ের মধ্যে, কোন নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তুমি কোনো কাজকে বোঝাও সেক্ষেত্রে তুমি বাই ইউজ করবে, যেমন আমি আগামীকালের মধ্যে তোমার সাথে দেখা করব, আই উইল মিট ইউ বাই টুমরো, মানে একেবারে নির্দিষ্ট সময়ের একটা মধ্য তুমি বোঝাতে চাচ্ছ, আই উইল মিট ইউ বাই টুমরো, আমি আগামীকালের মধ্যে তোমার সাথে কি করব, দেখা করব, এই ক্ষেত্রে তুমি বাই ইউজ করবে। ওকে, এরপর হচ্ছে ফ্রম, ফ্রম মানে শুরুর সময়, মানে কোন একটা কাজ শুরুর সময়, হতে থেকে বোঝাতে আমরা ফ্রম ইউজ করি, যেমন আমি ঢাকা হতে আসতেছি, আমি ঢাকা থেকে আসছি, আই এম কামিং ফ্রম ঢাকা। তারপর এখানে কি বলছে, ফ্রম 5 PM, আমরা 5টা থেকে পড়া শুরু করেছি, উই হ্যাভ স্টার্টেড আওয়ার লেসন ফ্রম 5 PM, আমরা 5টা থেকে পড়া শুরু করেছি। ওকে, এরপর দেখো টিল, আনটিল, এগুলো প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয়, মানে শেষ সময় বোঝাতে, এটা শুরুর সময়, এটা শেষ সময়। টিল ফ্রাইডে, আই উইল ওয়ার্ক টিল ফ্রাইডে,
আই উইল ওয়ার্ক, আমি কাজ করব, টিল ফ্রাইডে, আমি শুক্রবার পর্যন্ত কাজ করব, আমি শুক্রবার পর্যন্ত ঘুরবো, আই উইল ভিজিট টিল ফ্রাইডে। ওকে, একটা শেষ সময় বোঝাতে আমরা টিলটা ইউজ করি। আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে ডিউরিং। ডিউরিং মানে কোনো সময়ের মধ্যে, কোনো একটা সময়ের মধ্যে তুমি যদি কোনো কাজ করো সেক্ষেত্রে আমরা ডিউরিং ইউজ করি। ওকে, যেমন দেখো ডিউরিং দ্য মিটিং। ওকে, আই কলড হার, আমি তাকে ফোন করেছিলাম ডিউরিং দ্য মিটিং, মানে মিটিং চলাকালীন আমি তাকে কি করেছিলাম, কল করেছিলাম। অথবা বলতে পারো মিটিং চলাকালীন আমি ঘুমিয়ে পড়েছিলাম, আই স্লেপ্ট ডিউরিং দ্য মিটিং, আই স্লেপ্ট ডিউরিং দ্য মিটিং। অর্থাৎ তোমার যদি কোনো একটা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে হয়, ওকে, কোন একটা সময়কালের মধ্যে হয়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ডিউরিং। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপর আসো প্রেপোজিশন অফ প্লেস, পজিশন মানে জায়গা এবং অবস্থান। দেখো ইন, ইন মানে কি, ভিতরে। ইন মানে কি, কোনো কিছুর ভিতরে অবস্থান করতে আমরা ইন ব্যবহার করি। যেমন ইন দ্য রুম, যেমন আম স্টেইং ইন দ্য রুম, আমি ঘরের মধ্যে, রুমের মধ্যে থাকছি। ওকে, আমি এখন ক্লাসরুমে আছি, আই এম ইন দ্য ক্লাসরুম, আই এম ইন দ্য ক্লাসরুম। তাহলে কোনো কিছুর মধ্যে, ভেতরে বোঝাতে ইন ব্যবহার হয়। অন, অন মানে উপর, অন দ্য টেবল। ওকে, দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে। কোনো কিছু উপরে অবস্থান বোঝাতে, উপরে অবস্থান বোঝাতে আমরা কি ব্যবহার করব, অন ব্যবহার করব। এরপর আসো এট, নির্দিষ্ট স্থান, এটা আগে বলেছি। এট দ্য বাস স্টপ, আম স্ট্যান্ডিং, আমি দাঁড়িয়ে আছি, এট দ্য বাস স্টপ, আমি বাস স্টপে এখন কি করছি, দাঁড়িয়ে আছি। একটা নির্দিষ্ট স্থান তুমি বলছো যে আমি বাজারের মধ্যে আছি, বাজারে কোথায়, বলছো আমি বাস স্টপের সামনে দাঁড়িয়ে আছি, আই এম স্ট্যান্ডিং এট বাস স্টপ, আমি বাস স্টপে দাঁড়িয়ে আছি। ওকে, এরপরে দেখো আন্ডার, আন্ডার মানে কি, নিচে। আন্ডার মানে কি, নিচে। তুমি যদি কোনো কিছু নিচে অবস্থান বোঝাতে চাও সেক্ষেত্রে আন্ডার ব্যবহার করবে। দ্য পেন ইজ আন্ডার দ্য টেবল, দ্য পেন ইজ আন্ডার দ্য টেবল, নিচে বলতে কি বুঝাবো, আন্ডার বুঝাবো। এখানে আন্ডার দ্য বেড বলছি। ওকে, দ্য চেক বুক ইজ আন্ডার দ্য বেড, চেক বুকটি বিছানার নিচে। ওকে, তারপর দেখো ওভার, ওভার মানে উপরে, অর্থাৎ স্পর্শ না করে, কোনো কিছু স্পর্শ না করে যদি উপর দিয়ে কিছু যায় সেক্ষেত্রে আমরা ওভার ইউজ করবো। ধর একটা পাখি চলে গেল উপর দিয়ে, আ বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড, আ বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড। ওকে, স্পর্শ না করে চলে গেলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ওভার ব্যবহার করব। ওকে, এরপর দেখো বিলো, বিলো শব্দ অর্থ নিচে। ওকে, এটা স্পর্শের দরকার হয় না, আন্ডার মানে নিচে চাপ অবস্থায় থাকে। তেমন যদি আমি বলি দ্য ভিলেজ ইজ বিলো দ্য হিল, পাহাড়ের নিচে, এটা জাস্ট একটা নিচে বুঝাচ্ছে, নিচের অবস্থান বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বিলো লিখতেছি। আর আন্ডার বলতে যেটা একেবারে চাপা অবস্থায় কোনো কিছু নিচে থাকে সেটার ক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করব, সহজ হিসাব। তাহলে বিলো মানে কি, নিচে, বিলো দ্য সারফেস, অর্থাৎ উপরিভাগের নিচে, উপরিভাগের নিচে। ওকে, তারপর হচ্ছে বিসাইড, বিসাইড মানে পাশে, বিসাইড মানে কি, কোনো কিছুর পাশে। বিসাইড দ্য হাউস, ওকে, আই এম স্ট্যান্ডিং বিসাইড দ্য হাউস, আমি ঘরের পাশে দাঁড়িয়ে আছি। ওকে, তারপর যদি বলি দ্য কাউ ইজ টাইড বিসাইড দ্য হাউস, গরুটি ঘরের পাশে কি আছে, বাঁধা আছে। ওকে, বিসাইড মানে কি, পাশে। তারপর বিটুইন মানে দুইয়ের মধ্যে, বিটুইন মানে কি, দুইজনের মধ্যে, বিটুইন টু ফ্রেন্ডস। তাহলে আমি যদি একটু উদাহরণ দিই, আই হ্যাভ ডিভাইডেড আ ব্রেড, আমি একটা রুটিকে ভাগ করে দিলাম, বিটুইন টু ফ্রেন্ডস, দুইজন বন্ধুর মাঝে ভাগ করে দিলাম। দুইয়ের মধ্যে যদি আমি কিছু ভাগ করি বা দুইয়ের মধ্যে যদি কিছু বোঝাতে চাই সেই ক্ষেত্রে আমি বিটউইন ইউজ করব। ওকে, এরপর আসো অ্যামাং, অ্যামাং বলতে দুইয়ের অধিক, তিন বা তার বেশি যদি বোঝায় সেক্ষেত্রে অ্যামাং। আমি যদি বলি আমি একটা রুটি 10 জনের মধ্যে ভাগ করে দিলাম, তাহলে আই ডিভাইডেড আ ব্রেড অ্যামাং 10 পিপল, অ্যামাং 10 স্টুডেন্টস। অর্থাৎ আমি যদি দুইয়ের অধিক বোঝাতে চাই সেই ক্ষেত্রে আমরা অ্যামাং ইউজ করব, আর দুইজনের মধ্যে ভাগ করে দিলে বিটুইন ইউজ করব। ওকে, ওকে, এরপর দেখো ইনসাইড, ইনসাইড মানে ভেতরে, ইন মানে ভেতরে, ইনসাইড মানে ভেতরে। ইন বলতে সাধারণভাবে ভেতরে, আর ইনসাইড মানে একেবারে ভেতরে, মানে সর্বোচ্চ জোর প্রকাশ করতেছে এখানে, ইনসাইড ভেতরে। তাহলে ইনসাইড দ্য বক্স, দ্য পেন ইজ ইনসাইড দ্য বক্স, কলমটি বক্সের ভেতরে। ওকে, এরপর আসো আউটসাইড, আউটসাইড মানে কি, বাইরে, আউটসাইড মানে কি, বাইরে। আউটসাইড দ্য গেট, আই এম স্ট্যান্ডিং আউটসাইড দ্য গেট, আমি গেটের বাইরে দাঁড়িয়ে আছি। কোনো কিছু বাইরে বোঝাতে, বাইরে অবস্থান বোঝাতে আমরা কি ব্যবহার করব, আউটসাইড ব্যবহার করব। এরপরে দেখো প্রেপোজিশন অফ ডিরেকশন এন্ড মোশন, ডিরেকশন মানে দিক বা গতি বোঝাতে আমরা যে প্রেপোজিশন গুলো আমরা ব্যবহার করি, দেখো টু, আমরা প্রেপোজিশন গুলো সহজে বোঝার জন্য একটু ক্লাসিফাইড করেছি এখানে। দেখো টু, টু মানে দিকে, গো টু স্কুল, কোন দিকে বোঝাতে, অর্থাৎ কোন দিকে যাওয়া বোঝাতে আমরা টু ব্যবহার করি। ওকে,
টু মানে দিকে, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য হসপিটাল, আই এম গোয়িং টু দ্য মার্কেট, কোনো দিকে বোঝাতে। অথবা আমরা যখন অ্যাপ্লিকেশন লিখি, আই এম রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল, কারো প্রতি বা কারো দিকে বোঝাতে আমরা টু ইউজ করি। ওকে, এরপর আসো ইনটু। ইনটু মানে হচ্ছে ভিতরে প্রবেশ, অর্থাৎ বাহির থেকে কেউ যদি ভিতরে প্রবেশ করে সেই ক্ষেত্রে ইনটু। যেমন ছেলেটি এই ক্লাসরুমের ভিতরে প্রবেশ করছে, দ্য বয় ইজ এন্টারিং ইনটু দ্য ক্লাসরুম। বাইরে থেকে ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে আমরা ইনটু ইউজ করব। আর যে অলরেডি ভিতরে আছে সে ইন। ওকে, যেমন দেখো আই এম গোয়িং ইনটু দ্য রুম, আমি কক্ষের মধ্যে প্রবেশ করছি। আমি যদি বাহির থেকে ভিতরে প্রবেশ করি সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। এরপর আসো অনটু। অনটু মানে উপরে ওঠা, অর্থাৎ নিচ থেকে উপরে ওঠার ক্ষেত্রে আমরা অনটু ইউজ করি। যেমন 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 এখানে লিখছে জাম্প অনটু দ্য বেড, মানে বিছানার উপরে উঠো, বিছানার উপরে কি করো, লাফ দিয়ে উঠো। আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে আউট অফ। আউট অফ মানে বাইরে আসা। ওকে, কাম আউট অফ দ্য রুম, ভিতর থেকে বাইরে যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা আউট অফ ইউজ করবো। কাম আউট অফ দ্য রুম, কক্ষ থেকে বাহিরে আসো। আর যে অলরেডি আগে থেকে বাইরে ছিল সে হচ্ছে কি আউটসাইড, আর ভিতর থেকে বাইরে গেলে আউট অফ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে অফ। অফ মানে উপর থেকে নিচে, ফল অফ। ফল অফ দ্য চেয়ার মানে পড়ে যাওয়া, চেয়ার থেকে পড়ে যাওয়া, উপর থেকে নিচে পড়ার ক্ষেত্রে অফ বলবো। যদি আমি বলি কলমটি টেবিল থেকে নিচে পড়ে যায়, তাহলে দ্য পেন ফল অফ দ্য টেবল, দ্য পেন ফল অফ দ্য টেবল। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপর এরপর হচ্ছে ফ্রম। ফ্রমটা আমরা আগে পড়েছি, ফ্রম অর্থ হতে থেকে, যেমন হি ইজ কামিং ফ্রম ঢাকা, সে ঢাকা থেকে আসছে। থেকে হতে বোঝাতে আমরা ফ্রম ইউজ করি। ওকে, এরপর হচ্ছে টুয়ার্ডস। টুয়ার্ডস মানে দিকে, যেমন রান টুয়ার্ডস দ্য গেট, গেটের দিকে যাও। এখানে টু টু মানে দিকে, টুয়ার্ডস মানে দিকে। পার্থক্য হলো টুটা হচ্ছে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো, যেমন আই এম গোয়িং টু স্কুল, নির্দিষ্ট গন্তব্যে। আর এমনি কোনো সামনের দিকে যাওয়ার ক্ষেত্রে আমরা টুয়ার্ডস ইউজ করব। ওকে, যেমন হি ইজ রানিং টুয়ার্ডস দ্য গেট, সে গেটের দিকে যাচ্ছে কিন্তু তার গন্তব্যস্থল সেদিকে নয়। ওকে, ঠিক নির্দিষ্ট গন্তব্যস্থল বোঝাতে আমরা টু ইউজ করব। আর এমনি সামনের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে আমরা কি ইউজ করব, টুয়ার্ডস ইউজ করব। আশা করি বুঝতে পেরেছো। এরপর আসো প্রেপোজিশন অফ কজ, পারপাস, রিজন। কজ কারণ, উদ্দেশ্য, এবং রিজন কারণের ক্ষেত্রেও ব্যবহার হয়। দেখো বিকজ অফ মানে কারণবশত, তাহলে দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড বিকজ অফ রেইন। বিকজ অফ এটা কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ, মানে খেলাটি স্থগিত করা হয়েছিল বা বাতিল করা হয়েছিল কিসের জন্য, বৃষ্টির কারণে। এই রেইনটা নাউন, নাউনের আগে প্রেপোজিশন বসে এই ক্যান্সেলের সাথে কি করেছে, সম্পর্ক স্থাপন করেছে। এরপরে দেখো ডিউ টু, সেম অর্থ কারণে। হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু কারণে, ইলনেস অসুস্থতার কারণে সে কি অনুপস্থিত। তাহলে ইলনেসটা নাউন, এই নাউনটা এই অ্যাবসেন্ট ওয়ার্ডের সাথে কি করেছে, সম্পর্ক স্থাপন করেছে কে, প্রেপোজিশন ডিউ টু। আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে ফর। ফর মানে কি, জন্য। ফর মানে কি, পারপাসের ক্ষেত্রে ফর মানে জন্য। দিস গিফট ইজ ফর ইউ, এই উপহারটি তোমার জন্য। এই উপহারটি কার জন্য, তোমার জন্য। এরপর আসো প্রেপোজিশন অফ এজেন্ট, ইনস্ট্রুমেন্ট। এজেন্ট বলতে কারো মাধ্যম বা দ্বারা বোঝাচ্ছে, ইনস্ট্রুমেন্ট মানে কোনো যন্ত্র বোঝাচ্ছে। ওকে, দেখো বাই কর্তৃক, এটা মাধ্যম বোঝাচ্ছে। দ্য বুক ওয়াজ রিটেন বাই ট্যাগর, মানে এটা ট্যাগর দ্বারা, রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে বইটি কি হয়েছে, লেখা হয়েছে। ওকে, তাহলে এখানে বাই মাধ্যম বুঝালাম, এজেন্ট মানে মাধ্যম বুঝালাম বাই দিয়ে। এরপর আছে উইথ মানে দ্বারা, যেমন হি কাট ইট উইথ আ নাইফ, মানে হাত দিয়ে আমরা যেগুলো কাজ করি, হাত দিয়ে কোনো কিছু কাজ করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করি। এখানে একটা কবিতা আছে, হস্তচালিত যন্ত্র উইথের আছে মন্ত্র, মানে আমরা যদি হাত দিয়ে কোনো কিছু কাজ করি সেক্ষেত্রে উইথ ব্যবহার করব। যেমন আমি কলম দিয়ে লিখছি, আই এম রাইটিং উইথ আ পেন, আই এম রাইটিং উইথ আ পেন, আমি কলম দিয়ে লিখছি। তাহলে উইথ মানে সাথে, দ্বারা দিয়ে, এটা বুঝায়। এরপর আসো প্রেপোজিশন অফ ম্যানার, রিলেশন। ম্যানার বলতে পদ্ধতি বা প্রক্রিয়া বা উপায়, রিলেশন সম্পর্ক বোঝাতে আমরা প্রেপোজিশন ব্যবহার করি। দেখো লাইক মানে মতো, হি রানস লাইক এ চিতা, সে চিতার মতো দৌড়ায়। ওকে, এখানে দেখো একটা ম্যানার বোঝাচ্ছে, পদ্ধতি বোঝাচ্ছে, উপায় বোঝাচ্ছে, এখানে চিতার মতো বোঝাচ্ছে। ওকে, এখানে চিতাটা নাউন, রানসটা ভার্ব। এই নাউন ভার্বের সাথে সম্পর্ক করছে কে, লাইক। দেখো প্রেপোজিশন সহজে চিনতে পারবে যে কিভাবে এই প্রেপোজিশন ওয়ার্ডটার পরে একটা নাউন থাকবে এবং এর আগের ওয়ার্ডের সাথে কি করে, প্রেপোজিশন সম্পর্ক তৈরি করে দেয়। ওকে, হি রানস লাইক আ চিতা, সে চিতার মতো কি করে, দৌড়ায়। তারপর দেখো অফ, সম্পর্ক বুঝাতে, কোনো কিছু সম্পর্ক বুঝাতে আমরা অফ ব্যবহার করি। যেমন দ্য লেগ অফ দ্য চেয়ার ইজ ব্রোকেন,
মানে চেয়ারের পায়াগুলো, চেয়ারের সাথে তো পায়ার কি আছে, সম্পর্ক আছে। দ্য লেগ অফ দ্য চেয়ার, চেয়ারের পায়াগুলো ইজ ব্রোকেন, ভাঙা। চেয়ারের পায়াগুলো কি ভাঙা, চেয়ারের সাথে অবশ্যই তার পায়ের কি আছে, সম্পর্ক আছে। এই সম্পর্ক বোঝাতে আমরা অফ ব্যবহার করি, র এর ক্ষেত্রেও অফ ব্যবহার করি। ওকে, এরপর আসো অ্যাবাউট সম্পর্কে, এটা পড়েছিলাম। শি ইজ টকিং অ্যাবাউট দ্য মুভি, সে মুভিটার সম্পর্কে কথা বলছে। এটা রিলেশন, সম্পর্ক বোঝাচ্ছে, মুভি সম্পর্কে কি করছে, কথা বলছে। তারপর উইথ মানে সহ, উইথ মানে কি সহ, যেমন আই ওয়েন্ট উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধু সহ গিয়েছিলাম, আমি আমার বন্ধু সহ গিয়েছিলাম। সহ বোঝাতে আমরা উইথ ব্যবহার করব। এখানে ফ্রেন্ডটা নাউন, ওয়েন্টটা ভার্ব, এই দুইটার সাথে সম্পর্ক করেছি কে, উইথ। সহ বোঝাতে আমরা উইথ ব্যবহার করব। এরপর হচ্ছে উইদাউট, উইদাউট শব্দের অর্থ কি, ছাড়া। ওকে, হি লেফট উইদাউট এ ওয়ার্ড, সে একটা শব্দ না করে, শব্দ ছাড়াই চলে গেল। তাহলে উইদাউট মানে ছাড়া অর্থে আমরা উইদাউট ইউজ করব। এখানে ওয়ার্ডটা নাউন, লেফটটা ভার্ব, এই নাউন ভার্বের সাথে সম্পর্ক করেছি কে, উইদাউট। আশা করি বুঝতে পেরেছো, কাজ একই, অর্থাৎ নাউনের পূর্বে বসে আগের ওয়ার্ডের সাথে সম্পর্ক করা, কাজ একটাই। ওকে, কিন্তু অর্থ অনুযায়ী ভিন্ন ভিন্ন প্রেপোজিশন ব্যবহার হয়। ওকে, এটা দেখলাম কারণ প্রিভিয়াস ক্লাসে আমি একটা ক্লাস করেছি প্রায় 30 মিনিটের মতো, পরে দেখি যে এটা বন্ধ হয়ে গেছে, মানে কি সাউন্ড নাই, কথা নাই, এই জন্য একটু চেক করলাম। ওকে, চলো এরপর আসি কমন প্রেপোজিশন। আমাদের মূলত কাজ শেষ, এখন আমরা কিছু ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ আমি তোমাদেরকে শুরুতে বলেছিলাম আজকের ক্লাসে তোমাকে একবার প্রেপোজিশনের সবকিছুই মোটামুটি বুঝিয়ে দেব, তুমি খুব সহজভাবে বুঝতে পারবে। এখানে দেখো যে কিছু ফ্রেজ লিখেছি যেগুলো আমাদের পরীক্ষাতে বেশি আসে। অর্থাৎ তুমি যখন এখন বাক্য তৈরি করবে, দেখবা এই ক্লাস করার পরে যদি তুমি একটু মনোযোগ দাও, এই ক্লাস করার পরে তুমি যখন কোনো সেন্টেন্স পড়বে, তখন তুমি খুব সহজে প্রেপোজিশন প্রতি আকৃষ্ট হবে, প্রেপোজিশন গুলো সহজে তুমি চিনতে পারবে এবং বুঝতে পারবে। দেখো কমন প্রেপোজিশন ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ গুলো কি কি দেখো। ওকে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, ফ্রেজ মানে কি কয়েকটা শব্দ মিলে গঠিত হয়, যেমন বিকজ অফ পড়েছো না একটু আগে, এটাও ফ্রেজ। একের অধিক শব্দ নিয়ে যদি অর্থ প্রকাশ করে সেটাকে ফ্রেজ বলে। ওকে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, হি স্টুড সে দাঁড়িয়ে ছিল, ইন ফ্রন্ট অফ মি সে আমার সামনে দাঁড়িয়ে ছিল। এখানে মিটা প্রোনাউন, তারপরে তোমার স্টুডটা ভার্ব, এটা সম্পর্ক করেছে কে, ইন ফ্রন্ট অফ। তারপরে সে নেক্সট টু মানে পাশে, সিট নেক্সট টু মি আমার পাশে বসো, সিট নেক্সট টু মি, পাশে বোঝাতে আমরা নেক্সট টু ইউজ করতে পারি। ওকে, এই মির সাথে সিটের রিলেশন করছে নেক্সট টু। ওকে, এরপর আসো অন বিহাফ অফ মানে পক্ষে, অন বিহাফ অফ মানে কি পক্ষে। আই স্পোক আমি কথা বলেছিলাম, অন বিহাফ অফ হিম আমি তার পক্ষে কথা বলেছিলাম। আই স্পোক অন বিহাফ অফ হিম আমি তার পক্ষে কি করেছিলাম, কথা বলেছিলাম। ইনস্টিড অফ মানে পরিবর্তে, যেমন টি ইনস্টিড অফ কফি, আই লাইক টি ইনস্টিড অফ কফি আমি চা পছন্দ করি, কফির পরিবর্তে কি পছন্দ করি, চা পছন্দ করি। এখানে তোমার টি এর সাথে কফি এই দুইটা নাউনের সাথে সম্পর্ক করে দিছে কে, ইনস্টিড অফ। এরপর সে অ্যাকর্ডিং টু মানে অনুযায়ী। ওকে, ওয়ার্ক অ্যাকর্ডিং টু হিম তার অনুযায়ী কাজ করো, ওয়ার্ক অ্যাকর্ডিং টু হিম তার অনুযায়ী কি করো, কাজ করো। অনুযায়ী বোঝাতে আমরা অ্যাকর্ডিং টু এটা ব্যবহার করি ফ্রেজ। এরপর আছে ইনস্পায়ার্ড অফ, ইনস্পায়ার্ড অফ মানে কি সত্ত্বেও, ইনস্পায়ার্ড অফ মানে কি সত্ত্বেও। আমি একটা উদাহরণ দিতে পারি, ইনস্পায়ার্ড অফ হ্যাভিং মানি টাকা থাকা সত্ত্বেও, হি ডাজন্ট ডোনেট সে কি করে না, দান করে না। তাহলে সত্ত্বেও বুঝাতে আমরা কি ব্যবহার করব, ইনস্পায়ার্ড অফ, ইনস্পায়ার্ড অফ মানে কি সত্ত্বেও। ওকে, তারপর দেখো বিকজ অফ, বিকজ অফ এটা আমরা পড়েছি কারণবশত, বিকজ অফ এর পর এখানে নাউন আছে বিকজ অফ রেইন, তাহলে we could not go outside because of rain আমরা বৃষ্টির কারণে বাইরে যেতে পারিনি, we could not go outside because of rain। due to মানেও কারণে, due to মানে কি কারণে, due to rain। ওকে, সো due to rain we could not go outside বৃষ্টির কারণে আমরা বাইরে যেতে পারিনি, অর্থাৎ কারণে বোঝাতে, কারণবশত বোঝাতে আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে আউট অফ, আউট অফ মানে কি বাইরে, গেট আউট অফ হিয়ার এখান থেকে বের হও, মানে ভিতর থেকে তুমি বের হও, ভিতর থেকে বাইরে যাওয়ার ক্ষেত্রে আমরা গেট আউট অফ হিয়ার ইউজ করব। এরপর আছে এট দ্য টপ অফ চূড়া, কোন একেবারে উপরের চূড়া বোঝাতে এট দ্য টপ অফ ইউজ করব, চূড়ায়, এট দ্য টপ অফ দ্য হিল। ওকে, তাহলে দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং এট দ্য টপ অফ দ্য হিল লোকটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আরো কিছু ভার্বাল প্রেপোজিশন পড়বো, অর্থাৎ ভার্ব যুক্ত প্রেপোজিশন। দেখো অলদো যদিও, আম অ্যাডিক্টেড টু এগুলো ভালো করে মুখস্থ করে ফেলো, এগুলোই পরীক্ষার মধ্যে দেয়। তাহলে দেখো অ্যাডিক্টেড টু মানে কি আসক্ত, সে কফির প্রতি কি আসক্ত। আই অলওয়েজ অ্যাভয়েড বাই, অ্যাভয়েড বাই মানে কি মেনে চলা, অ্যাভয়েড বাই
মাই ডক্টরস অ্যাডভাইস, আমি আমার ডাক্তারের উপদেশ মেনে চলি। রিলাই অন, নির্ভর করা। মাই প্যারেন্টস, আমি আমার পিতামাতার উপরে নির্ভর করি। ফর সাপোর্ট, কিসের জন্য? তাদের সাহায্যের জন্য, সমর্থনের জন্য। লুক আফটার, দেখাশোনা করি। লুক আফটার, দেখাশোনা করি। মাই লিটল ব্রাদার, আমার ছোট ভাইয়ের দেখাশোনা করি। ডিল উইথ মানে মোকাবেলা করি। মাই প্রবলেমস, আমার সমস্যা মোকাবেলা করি। কামলি, শান্তভাবে। বিলিভ ইন, বিশ্বাস করি। হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমে বিশ্বাস করি। এগ্রি উইথ, একমত হই। মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে একমত হই। অন ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ইস্যুস, বিষয়ে। সাফার ফ্রম, এবং ভোগ করি। সাফার ফ্রম, ভোগ করি। অকেশনাল হেডেক, মানে আমি হঠাৎ মাথা ব্যথায় কষ্ট ভোগ করি। তারপর লিসেন টু মানে শুনি। কি শুনি? মিউজিক শুনি। টু রিল্যাক্স, একটু শান্ত হতে গান শুনি। ওকে, তারপর বলছে ডিপেন্ড অন, নির্ভর করি। মাই টিচার্স, আমার শিক্ষকদের উপর নির্ভর করি। ফর গাইডেন্স, নির্দেশনার জন্য আমি আমার শিক্ষকদের উপরে কি করি? নির্ভর করি। কেয়ার ফর, যত্ন নিই। কেয়ার ফর, যত্ন নেওয়া। মাই পেটস, আমার পোষা প্রাণীর যত্ন নিই। এভরি ডে, প্রতিদিন। ওয়েট ফর, অপেক্ষা করি। গুড অপরচুনিটিস, ভালো সুযোগের জন্য। থিঙ্ক অ্যাবাউট, চিন্তা করি। কোনো কিছু নিয়ে চিন্তা করার ক্ষেত্রে থিঙ্ক অ্যাবাউট। মাই ফিউচার, আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি সিরিয়াসলি, তোর সাথে। কমপ্লেইন অ্যাবাউট, এবং অভিযোগ করি। আনফেয়ার রুলস মানে অন্যায্য নিয়মের প্রতি। অ্যাট স্কুলের অন্যায্য নিয়মের প্রতি আমরা কি করি? অভিযোগ করি। অন্যায্য নিয়ম নিয়ে কি করি? অভিযোগ করি। এই হলো টোটাল। আমাদের আরেকটা আছে অ্যান্ড অ্যাপোলোজাইজ ফর, ক্ষমা চাই। মাই মিস্টেক, আমার ভুলের জন্য ক্ষমা চাই। ওয়েন এভার নিড ইট, যখন প্রয়োজন হয়। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে আমাদের কমপ্লিট এই ভার্বাল প্রেপোজিশন। এগুলো পরীক্ষাতে থাকে, অর্থাৎ তুমি এগুলোই বেশিরভাগ কমন পাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, আশা করি তোমরা প্রেপোজিশন মূল কি পয়েন্টটা তোমরা বুঝতে পেরেছো। প্রেপোজিশন কি, প্রেপোজিশন সেন্টেন্সে কিভাবে কাজ করে। চলো এখন আমরা বোর্ডের এই প্রেপোজিশন গুলো সমাধান করি, খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব। চলো একটু মনোযোগ দাও। প্রথমটা দেখি। when the sun was setting, the tree tops, কি বলেছে? when, যখন, the sun, সূর্য, was setting, অস্ত যাচ্ছিল। the tree tops মানে গাছের চূড়ায়। tree tops, গাছের চূড়া। গাছের চূড়ার কি পেছন দিয়ে হবে না? মানে সূর্য তো গাছের চূড়ার পেছন দিয়ে কি হবে? অস্ত যাবে। তাহলে এখানে পেছনে বোঝাচ্ছে। when the sun was setting behind the tree tops, যখন গাছের চূড়ার পেছন দিয়ে সূর্য অস্ত যাচ্ছিল। ওকে, সূর্য তো সামনের দিকে থাকবে না, পেছন দিকে থাকবে। ওকে, তাহলে এখানে আমরা কি লিখবো? বিহাইন্ড। কি লিখবো? বিহাইন্ড। তাহলে কি লিখলাম দেখো। when the sun was setting, যখন সূর্য অস্ত যাচ্ছিল। behind the tree tops, গাছের চূড়ার পিছন দিয়ে যখন সূর্য অস্ত যাচ্ছিল। the jailer, কারারক্ষী, came, আসলো। into the room, দেখো into কেন ব্যবহার করেছে এখানে? তার কারণ সে বাহির থেকে ভিতরে প্রবেশ করছে, সেই ক্ষেত্রে into ব্যবহার করলো। তাহলে the jailer, কারারক্ষী, came, আসলো। into the room, কক্ষে আসলো। of Socrates, সক্রেটিসের কক্ষে আসলো। to beat, তাকে বললো বা নির্দেশ দিল। হিম, তাকে। প্রিপেয়ার, প্রস্তুত হতে। কিসের জন্য প্রস্তুত হতে? মৃত্যুর জন্য। তাহলে জন্য বোঝাচ্ছে ফর, মৃত্যুর জন্য তাকে প্রস্তুত হতে বললো। ইন দোজ ডেজ, সেই দিনগুলোতে, পিপল ওয়ার সেন্টেন্স টু ডেথ, মানে মানুষকে মৃত্যুদণ্ড দিত। পিপল ওয়ার সেন্টেন্স টু ডেথ, দ্যাট মিনস মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। কিভাবে? বাই গিভিং আ কাপ পয়জন, মানে এক কাপ বিষ দিয়ে কি করা হতো? তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। তাহলে দেখো কাপের সাথে পয়জন, এটার সম্পর্ক আছে। সম্পর্ক বোঝাতে আমরা অব ইউজ করব। ওকে, তাহলে কি লিখলাম দেখো। পিপল ওয়ার সেন্টেন্স টু ডেথ, মানুষকে আগে কি করা হতো? মৃত্যুদণ্ড দেওয়া হতো। বাই গিভিং এ কাপ অফ পয়জন, এক কাপ বিষ দিয়ে তাদেরকে কি করা হতো? মৃত্যুদণ্ড দেওয়া হতো। ইন অ্যাথেন্স, অ্যাথেন্সে। ওকে, সক্রেটিস নিউ, সক্রেটিস জানতো। দিস, ইহা। and he nodded, সে মাথা নাড়ালো। nodded মানে মাথা নাড়ালো বা সম্মতি দিল। কাকে? to the jailer, কারো প্রতি, মানে কারো দিকে বা কারো প্রতি বোঝাতে আমরা to ইউজ করি। to the jailer, কারারক্ষীকে কি করলো? মাথা নাড়িয়ে সম্মতি করলো বা সম্মতি জানালো। তারপর bursting into tears, মানে কান্নায় ভেঙে পড়লো। bursting into tears মানে কি? কান্নায় ভেঙে পড়া। the jailer মানে কারারক্ষী কান্নায় ভেঙে পড়ে went out, চলে গেল। of the room, সে কক্ষ থেকে চলে গেল। দেখো আউট অফ, ভিতর থেকে বাইরে চলে গেল, যাওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? আউট অফ। ওকে, তারপর দেখো and return, ফিরে আসলো। ড্যাশ এ কাপ অফ হেমলক,
1 কাপ হেমলক নিয়ে সে ফিরে আসলো, বিষ নিয়ে ফিরে আসলো, তাহলে এই কোনো কিছু নিয়ে কোনো কিছু হাত দিয়ে ধরে আনলে আমরা কি ব্যবহার করি? উইথ ব্যবহার করি। উইথ আ কাপ অফ হেমলক, 1 কাপ হেমলক নিয়ে সে ফিরে আসলো। সক্রেটিস লিফটেড দ্য কাপ, মানে সক্রেটিস কাপটি তুললো, টু হিজ লিপ, তার মুখের কাছে নিল, তার ঠোঁটের কাছে নিল। ওকে, এই হলো মোটামুটি আমরা প্রেপোজিশন। এখানে জেনারেল প্রেপোজিশন গুলো বেশি ব্যবহার হয় তোমাদের পরীক্ষায়, ফ্রেজ গুলো ধরো একটা দুইটা দিতে পারে। ওকে, এরপরটা দেখো, পোভার্টি ওয়াজ আ হিন্ড্রেন্স হিজ সাকসেস। পোভার্টি দারিদ্রতা, ওয়াজ ছিল, আ হিন্ড্রেন্স একটা বাধা ছিল, কিসের? মানে সফলতার দিকে পৌঁছাতে একটা কি ছিল? বাধা ছিল। তাহলে দিকে বোঝাতে আমরা এখানে টু ইউজ করব। পোভার্টি ওয়াজ আ হিন্ড্রেন্স টু হিজ সাকসেস, দারিদ্রতা একটা বাধা ছিল সফলতার দিকে পৌঁছাতে, দারিদ্রতা একটা কি ছিল? বাধা ছিল। তারপর দেখো, ইট হিন্ডার্ড এটা বাধা দিয়েছিল, হিম তাকে, গোয়িং অ্যাব্রোড এটা বিদেশ যাওয়া হতে তাকে কি করেছিল? বাধা দিয়েছিল, মানে বিদেশ যাওয়া থেকে তাকে কি করেছিল? বাধা দিয়েছিল। তাহলে থেকে বোঝাতে কি ইউজ করবো আমরা? ফ্রম। তাহলে ইট হিন্ডার্ড এটা বাধা দিয়েছিল, হিম তাকে, ফ্রম গোয়িং অ্যাব্রোড মানে বিদেশ যাওয়া থেকে তাকে কি করেছিল? বাধা দিয়েছিল। এরপর আসো, বাট হি ডিড নট লুজ হার্ট সে আশা হারায়নি। ওকে, সে আশা হারায়নি। হি ওয়াজ হোপফুল সে আশাবাদী ছিল, অফ হিজ সাকসেস, হোপফুলের পরে সাকসেস থাকবে, হোপফুল অফ হিজ সাকসেস সে তার সফলতা নিয়ে কি ছিল? আশাবাদী ছিল। তারপরে হি হিট, এখানে একটা ফ্রেজ আসছে, হি হিট আপন এটা ফিক্সড প্রেপোজিশন, হি হিট আপন আ প্ল্যান সে একটা পরিকল্পনা করলো, হি হিট আপন আ প্ল্যান সে একটা পরিকল্পনা করলো। ওকে, দ্য প্ল্যান ওয়ার্ক ওয়েল মানে পরিকল্পনাটি ভালোভাবে কাজ করলো। হি সাকসিডেড সে সফল হলো, ইন হিজ অ্যাটেম্প সে তার চেষ্টায় কি হলো? সফল হলো। ফর দিস এই জন্য, হি ওয়াজ থ্যাঙ্কফুল টু আল্লাহ সে আল্লাহর প্রতি কি ছিল? কৃতজ্ঞ ছিল। টু কারো প্রতি বা দিকে বোঝাতে আমরা টু ইউজ করি। ওকে, আলহামদুলিল্লাহ আমরা প্রেপোজিশনের ক্লাসটা শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রেপোজিশন জিনিসটা কি, এটা সেন্টেন্সে কিভাবে কাজ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা সেন্টেন্সের মধ্যে কানেকশন করতে, সেন্টেন্সকে মিনিংফুল করতে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা যদি এই ক্লাসটি মনোযোগ দিয়ে করে থাকো তাহলে অবশ্যই প্রেপোজিশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা প্রেপোজিশন বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন গুলো খুব সহজভাবে সমাধান করার চেষ্টা করব ধারাবাহিকভাবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।